ভ্যাট কালেকশনের পরেও যদি গভর্নমেন্টের ট্রেজারিতে জমা হতো তাহলে আমার মনে হয় একটা পর্যায়ে আবার ন্যাশনালি সবাই কিন্তু বেনিফিটেড হতো। এই সেক্টরটা আগে ধরা দরকার, যেটুকু কালেকশন করতেছে সেটা কমপ্লিটলি ডিপোজিট হচ্ছে কিনা। বর্তমান যে সিচুয়েশান, যদিও এই গভর্নমেন্ট, দ্যাট মিন্স এখানে প্রধান উপদেষ্টা যিনি দেশ পরিচালনা করতেছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি তো একজন স্ট্যান্ডার্ড বাংলাদেশের জন্য একজন মডেল। উনি এই সিচুয়েশনে বাংলাদেশকে হ্যান্ডেল করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার কন্টিনিউয়াসলি উনি নিয়ে যাচ্ছেন, বাট সময়টা খুব স্বল্প হয়েছে। এর মধ্য দিয়ে আমরা যে জিনিসটা খুব বেশি ফলসে পড়ে গেছিলাম সাধারণ জনগণ, সেটা দ্রব্যমূল্য বিষয় নিয়ে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যেটা আমরা কন্টিনিউয়াসলি ডেইলি লাইফ ডিল করতে গিয়ে শপিংয়ের ক্ষেত্রে নর্মালি যেগুলো এসেন্সিয়াল প্রোডাক্ট, এক্ষেত্রে খুব কঠিন একটা সিচুয়েশান ছিল, বাট এটা একটা নর্মাল পর্যায়ে আসছে। এখন যেহেতু প্রতি বছর আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হয় এবং বাজেট চলে আসে, 30শে জুনের মধ্যে আমরা নতুন বাজেট নিয়ে আসি। এই ক্ষেত্রে আমার যেসব প্রোডাক্টগুলো দেশের মধ্যে সাফিসিয়েন্ট না, দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, এবং এই ক্ষেত্রে ইম্পোর্টের পরেও দেখা যাচ্ছে যে এমন একটা মানে কাস্টমস ডিউটি বা ভ্যাট যেগুলা ইনপুট করা হয়, এটার ক্ষেত্রেও দেখা যায় যে দ্রব্যমূল্যর দাম যতটুকু বৃদ্ধি পায় তার চাইতেও সিন্ডিকেট করে এসব প্রতিষ্ঠানগুলো, দ্যাট মিনস সাপ্লায়ার বা রিটেলার, এরা তার চেয়ে তো বেশি গুণ হাতায় নেয়। এখন ভ্যাট যদিও এটা কনজিউমার ডাইরেক্ট বিয়ার করে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে পরিমাণ ভ্যাট ইম্পোজ করা হয়েছে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ডের 15%, এই ক্ষেত্রে এরা কালেকশন করার পরেও কিন্তু গভর্নমেন্ট ট্রেজারিতে সেটা ডিপোজিট করে না। যদি ডিপোজিট করতো আলটিমেটলি ওই টাকাটাও কিন্তু পাবলিকের ক্ষেত্রেই কিন্তু রাজকোষাগারে গিয়ে অ্যালোকেট হতো সবার মাঝে, একটা সাস্টেনেবল একটা সিচুয়েশান তৈরি হতো, যে একটা ঊর্ধ্বতন বা যারা বেশি আর্ন করতেছে তারা ঠিকমতো প্রোভাইড করতেছে তাদের ভ্যাটগুলো। বাট আমরা ভ্যাট দেওয়ার পরও দ্রব্যমূল্য বাড়লো, এই যে আমার কয়েকটা আইটেমের উপর যে শুনতেছি যে আইটেমের উপর কর আরোপ হবে বা রেটগুলো বেড়ে যাবে, এখন যে স্ট্যান্ডার্ড যে রেটগুলো আছে, এক্ষেত্রে সাধারণ ব্যক্তির উপর যে প্রভাবটা পড়বে, হয়তোবা ভ্যাট কালেকশনের পরেও যদি গভর্নমেন্টের ট্রেজারিতে জমা হতো তাহলে আমার মনে হয় একটা পর্যায়ে আবার ন্যাশনালি সবাই কিন্তু বেনিফিটেড হতো। এই সেক্টরটা আগে ধরা দরকার, যেটুকু কালেকশন করতেছে সেটা কমপ্লিটলি ডিপোজিট হচ্ছে কিনা। কাগজে কলমে সবগুলা যদি এইভাবে দেখানো হয় তাহলে কিন্তু হয় না। অ্যাকচুয়ালি আপনার এখন অনলাইন সিস্টেম শুরু হয়েছে, ভ্যাট যখন আপনি জমা দিচ্ছেন সাথে সাথে সেখানে কিউআর কোড চলে আসছে, অনলাইনে জাস্টিফাই করা যায়। বাট এখন মানে দ্রব্যমূল্য যেটা আছে সেটা সুপার শপে গেলেই দেখা যাচ্ছে এটার উপর আবার ভ্যাট ইম্পোজ করা হয়, বাট নিয়মিত সেটা দেয় না। আমার মনে হয় যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ভ্যাট পলিসি যেটা ইম্পোজ করা হয় সেটা কন্ট্রোলিংয়ে নেওয়া উচিত সর্বপ্রথম। কর কাঠামোটা ঠিক আছে, যেহেতু আমার ফার্স্ট একজন কনজিউমার প্রোডাক্ট কনজিউম করার পরে আমি কিন্তু পে করে আসছি, বাট আমি ওভারসিয়ার হচ্ছি না যে থার্ড পার্টি যারা এটা ইন্সপেকশন করতেছে বা ভেরিফাই করতেছে যে এই যে একটা রেস্টুরেন্ট তারা ভ্যাট দিচ্ছে কিনা, কি মান্থলি কন্ট্যাক্ট করে চলে আসছে অফিসারের সাথে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড যদি হতে হয় তাহলে সব কিছু ট্রান্সপারেন্ট হতে হবে। ডক্টর ইউনূস সেটাই চাচ্ছে, ট্রান্সপারেন্ট হওয়ার জন্য উনি এটাই চাচ্ছে সবাই ট্রান্সপারেন্ট হন। তো আমি চাইবো যে আমার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য ট্যাক্স ভ্যাট অথরিটির বিষয়টা একদম আগে ট্রান্সপারেন্ট হতে হবে, তাহলে ওইখানে পারচেজ ফিগার যেটা আছে এবং যেটা ইম্পোজ হওয়ার দরকার প্রফিটের উপর, সেই প্রফিটটা 100% আমি যখন অডিট করব তখন আমি জানতে পারবো যে হ্যাঁ এই প্রতিষ্ঠানের প্রাইস লিস্টটা ঠিক ছিল কিনা এবং গভর্নমেন্টকে দিয়েছি কিনা। আমার মনে হচ্ছে মেকানিজম এটাই যে আমার ইম্পোর্ট পর্যায়ে যখনই আসছে এবং যখন আমি সেল করে দিচ্ছি, এর মেকানিজমের ক্ষেত্রে ভ্যাট ঠিকমতো ইম্পোজ হয়েছে কিনা, প্রফিট পার্সেন্ট ঠিক আছে কিনা এবং গভর্নমেন্ট অ্যালোকেশনে ঠিকমতো পাইছে কিনা, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, বাট হতে হবে ট্রান্সপারেন্ট।